হ্যালো শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে বৃত্ত নিয়ে, মানে বৃত্তের সকল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখো, তাহলে বৃত্ত নিয়ে যার যা সমস্যা, আশা করি এই সমস্যা তোমাদের থাকবে না। তো দেখো, বৃত্ত কি আগে জানতে হবে আমাদের। বৃত্ত কি? বৃত্ত এই 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 ভিডিওটা কিন্তু 16.3 মানে পরিমিতি, আর 6 থেকে 10 পর্যন্ত পাশাপাশি যারা এই ম্যাথ যাদের আছে বৃত্ত সম্পর্কে তাদের জানতে হবে। তো দেখো, বৃত্ত প্রথমে কাকে বলে? একটি নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে, মানে এই যে দেখো আমি লিখে রাখছি, একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব অতিক্রান্ত রেখাই হলো বৃত্ত। সোজা বিষয়, এই যে বৃত্ত, এই বৃত্তের এই মাঝখানের যে বিন্দুটা থাকবে একে কি বলা হবে? একে বলা হবে কেন্দ্র। মাঝখানে যে বিন্দুটা থাকবে একে বলা হবে কি? কেন্দ্র। আর মাঝখানে যে কেন্দ্রটি থাকবে, এই কেন্দ্র সমান বরাবর, মানে কেন্দ্র থেকে সমান দূরত্বে, এই যে কেন্দ্র থেকে সমান দূরত্বে এই দিক থেকে যাবে, একবারে সমান দূরত্বে ঘুরবে, ওই ঘোরাটাকে বলা হবে বৃত্ত, যে আবদ্ধ ক্ষেত্রটা তৈরি হবে। এইবার এই যে ঘুরলো, এই ঘোরার এই যে রেখাটা, এই রেখাটাকে বলা হবে পরিধি। এই রেখাটাকে কি বলা হবে? পরিধি বলা হবে। পরিধি বা পরিসীমা, পরিধি বা পরিসীমা। আশা করি এই পর্যন্ত সবাই বুঝেছো। এবার তার পরবর্তীটা কি আছে? তার পরবর্তীতে জ্যা কি? আচ্ছা যাই হোক, জ্যা সম্পর্কে আমরা দেখি। দুইটি বিন্দুর সংযোজক রেখা জ্যা। দুইটি বিন্দু মানে কি? এটা একটা জ্যা, এটা একটা জ্যা। মানে এই যে কোনো জায়গা থেকে রেখা যাবে, এই সকল রেখাই হবে এক একটা জ্যা। কিন্তু প্রশ্ন হলো, বৃত্তের কেন্দ্র দিয়ে যে রেখাটা যাবে সেটাকে কি বলা হবে? ওইটাকেই বলা হবে জ্যা। আবার এই বৃত্তের কেন্দ্র দিয়ে যেটা যাবে এটাকে ব্যাসও বলা হবে। কি বলা হবে? ব্যাস। আর আবার বলা হয় সব থেকে বৃহত্তম জ্যা। বৃত্তের ভেতরে বৃহত্তম জ্যা হলো এই ব্যাস। প্রশ্নে অনেক সময় আসে, অনেক ক্ষেত্রে টিকেও চলে আসে যে বৃহত্তম জ্যা কোনটি? ব্যাস, ব্যাসার্ধ, পরিধি ইত্যাদি ইত্যাদি এরকম অপশন থাকে। তাহলে বৃত্তের বৃহত্তম জ্যা কোনটি? ব্যাস। তাইলে ব্যাস, ব্যাসার্ধ। এবার ব্যাসার্ধ কোনটি? ব্যাসার্ধ হলো এই যে কেন্দ্র থেকে, এটা মনে কর কেন্দ্র, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে রেখাটি থাকবে, এই যে এইটাকে বলা হবে ব্যাসার্ধ। মানে এক কথায় ব্যাসের অর্ধে কি হলো? ব্যাসার্ধ। যাকে আমরা আর দিয়ে প্রকাশ করি, যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? আর দিয়ে। ব্যাসার্ধকে কি দিয়ে প্রকাশ করা হয়? আর দিয়ে। তাহলে ব্যাসকে কি দিয়ে প্রকাশ করা হবে? 2r, কারণ আর এর ডাবল তো, এই যে আর এর ডাবল না, তাহলে হলো 2r। বৃত্তের ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করা হবে, ব্যাসকে 2r দিয়ে প্রকাশ করা হবে। আমি পুরো বৃত্তটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, তো দেখো এইবার তারপরে বৃত্তের এটা শেষে দেখাই। এবার বৃত্তের পরিধি, এই যে পরিধি, এই পরিধি নির্ণয়ের সূত্র আছে। সে সূত্রটা কি? 2πr। কেন 2πr? কি কারণে 2πr? এটা অনেকেই জানে, আবার অনেকে জানে না। 2πr বলতে বোঝানো হচ্ছে, বৃত্ত, ধরো এই একটা বৃত্ত, এই বৃত্তের ব্যাস আসছে এইটা ব্যাসার্ধ। আচ্ছা, এবার ব্যাসার্ধ তো আর, এই যে আর মানলাম ব্যাসার্ধ, আর টু, তো এই যে 2r মানে ব্যাস, ঠিক আছে, এই কারণে 2টা এখানে দেয়। এই যে 2 মানে ব্যাস, এই কারণে 2r দেয়, সাথে পাই গুণ করে। তো পাইটা কি? তো পাইটা হলো, পাইটা একটা একটা ইতিহাস, আমি অনেক লম্বা, হ্যাঁ, আমি শর্ট করে বলছি যে পাইটা আসলো কোথা থেকে। দেখো, এইখানে বৃত্তের এই যে দেখো, এই আমি ছোট একটা বৃত্ত আঁকি আগে। ছোট একটা বৃত্তকে ধরো এইখান থেকে ঘুরিয়ে এই বৃত্ত থেকে ভাঙলে, মানে ধরো একটা চুরিকে আমি ভাঙলে, চুরি, ওটাকে যদি আমি সোজা করি, তাহলে সোজা করলে কি হবে? একটা নির্দিষ্ট একটা রেখা তৈরি হবে, তাই না? মনে করো বৃত্তের এইখান থেকে ঘুরে আসতে যে যতটুকু লাগে, এই আসতে তাই ততটুকু রেখা, ঠিক আছে। এবার এই এই রেখা তো হলো। এবার এই মাঝখানে যে ব্যাস আছে না, এই ব্যাস ধরো এই মাপ নিয়ে, এই একবার, এই মাপ নিয়ে দুইবার, এই মাপ নিয়ে তিনবার, এরকম তিনবার আসার পরে একটু এক্সট্রা অতিরিক্ত থেকে যাবে। তোমরা মেপে দেখবা বাড়ি থেকে দড়ি দিয়ে। হ্যাঁ, বিভিন্ন ভাবে তোমরা এটা করে দেখবা। যারা এই যে নতুন কারিকুলামে 6-7 আছে না, এদের বইতে আবার দিয়ে দিয়েছে সুন্দর করে, ঠিক আছে। তো এই এই যে এই ব্যাসটাকে এরকম, যদি এরকম এই যে বৃত্তের ব্যাসকে 1 2 3 এরকম তিনবার করে করলে দেখা যাচ্ছে কি যে
এই ব্যাস নিয়ে ধরো একটা মাপ দিবে বৃত্তটাকে, আমি আবার বলছি, ব্যাস নিয়ে বৃত্তটাকে একটা মাপ দিবে, এই যে এই, তাহলে হলো কত, এই পর্যন্ত ধরলাম, এই পর্যন্ত। এবার আবার এই নিয়ে এই হলো কি এই পর্যন্ত, এবার এই মাপ নেবে, নিয়ে ধরলো এই পর্যন্ত, তাহলে এই অর্ধেক থেকে গেল না, এই যে এইটুকু যে থেকে গেল, এই যে এইটুকু, হ্যাঁ এই যে এইটুকু যে থেকে গেল, এই থেকে যাওয়াটাই হলো পাই। যেমন কয়বার ঘুরলো, একবার, দুইবার, তিনবার, এই জন্য পায়ের মান 3। আর এই যে একটু থেকে গেল না, পুরোপুরি তো বিভাজিত হলো না, মানে পুরোপুরি তো ভাগ মিললো না, মানে বৃত্তটা যে এই যে ভাগ করলো 3 ভাগে, তা তো মিললো না, এখানে একটু থেকে গেল, ওইটাই হলো 1 4 1 6 ইত্যাদি 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 এইভাবে। হ্যাঁ, তো আশা করি পায়ের মান বুঝতে পেরেছো। তো এবার যদি পরিধি নির্ণয় করতে বলে, তো নিশ্চিতভাবে যে 2r এর সাথে 2r যাই হোক, ব্যাস যাই হোক, যে আর বৃত্ত তো বড়ও হতে পারে, বৃত্ত বড়ও হতে পারে, তো বড় হলে তার নির্দিষ্ট মানই আছে, মানে ব্যাসের উপর নির্ভর করে পরিধি নির্ণয় করা হয়, ঠিক আছে, ব্যাসের উপর নির্ভর করে। তাহলে এই 2r এর সঙ্গে এই 2r এর সঙ্গে পায়ের মানটা, মানে ওই যে 3 গুণ করে দিতে হয় না, 3.1416, তাহলে ফুল পরিধিটা পাওয়া যাবে, মানে এখান থেকে ঘুরতে এখানে কত তার আসলে পরিধিটা, মানে কত সেন্টিমিটার, হ্যাঁ ওটা বেরিয়ে যায়। যদি না বুঝো বলো, আমি আবার বুঝাই দেবো। তো বৃত্তের পরিধি গেল, ব্যাস গেল, এবার বৃত্তের ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি, আমি আগেও বলছি, ওই যে ত্রিভুজ সংক্রান্ত, চতুর্ভুজ সংক্রান্ত ভিডিওতে বলছি কি, যে ক্ষেত্রফল মানে ভিতরে কতটুকু জায়গা আছে, এই ভিতরে, এই মোট ভিতরে কতটুকু জায়গা আছে। তো ভিতরে জায়গা আছে তা নির্ণয় করতে গেলে পাই আর স্কয়ারই কেন দিতে হয়, কারণ এই যে ব্যাসার্ধের মানই তো আর, তাই না, ব্যাসার্ধের মান বা ব্যাসার্ধের যে আর এর যে পরিমাপ, এইটার সাথে যদি পাইটা গুণ করি, তাহলে ভিতরে জায়গার পরিমাণটা বেরিয়ে যায়, এই কারণে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। আশা করি বুঝতে পেরেছো। এইবার বৃত্তকলার ক্ষেত্রফল কি জিনিস আর চাপের দৈর্ঘ্য কি জিনিস, এইটা আমি দেখাচ্ছি, খুব মনোযোগ দিয়ে দেখো। তো আগে তো বৃত্ত চিনতে হবে, বৃত্ত চিনে গেছি আমরা, তারপরে বৃত্ত চাপ চিনতে হবে, বৃত্ত চাপ চিনতে হবে, বৃত্তাংশ চিনতে হবে, বৃত্ত কলা চিনতে হবে, তারপরে তো ক্ষেত্রফলে যাইতে হবে। তো দেখো এইখানে যদি যে কোনো দিক থেকে হতে পারে, কিন্তু এই যে মনে করো ব্যাসের উপর, এই ব্যাসার্ধের এখান থেকে এই যে একটা নির্দিষ্ট অংশ কেটে নেওয়া হলো, এই যে একটা নির্দিষ্ট অংশ কেটে নেওয়া হলো, এই যে নির্দিষ্ট অংশ, এই, হ্যাঁ এই নির্দিষ্ট অংশ হলো একটা নির্দিষ্ট চাপের দৈর্ঘ্য, এটা চাপ, ঠিক আছে, এইখান থেকে এই পর্যন্ত বের করাই হলো চাপের দৈর্ঘ্য বের করা, চাপের দৈর্ঘ্য বের করা। তাহলে এই পুরোটা হচ্ছে একটা চাপ, এটা হচ্ছে উপচাপ, এটা হচ্ছে অধিচাপ, অধি মানে বড়, একটা হচ্ছে উপচাপ অধিচাপ, হ্যাঁ যাই হোক ওটা পরে দেখাই। তো এই যে একটা চাপ এইখান থেকে এই পর্যন্তকে ঘুরে আসবে, এই কেটে নেব নির্দিষ্ট অংশ, ওইটা একটা চাপ, তো চাপ তো এই দিক থেকে হতে পারে, এই যে এই দিক তো একটা চাপ, চাপের দৈর্ঘ্য নির্ণয় করা হলো যে কোনো দিকে এই চাপের একটা অংশ নির্ণয় করা, মানে পরিধির একটা অংশ নির্ণয় করা, ওইটা হলো চাপের দৈর্ঘ্য। তো এই চাপের দৈর্ঘ্য নির্ণয় করা হলো পাই আর থিটা বাই 180 ডিগ্রি। কেন পাই আর থিটা বাই 180 ডিগ্রি আমি বলতেছি। প্রথমত বৃত্তের থিটা বাই 360 ডিগ্রি দিলে, প্রথমে এই যে আমি একটু দেখা ভালো করে দেখা লিখি, হ্যাঁ তো এইখানে যদি এটা মুছে দিই, হ্যাঁ এইখানে যদি থিটা বাই 360, কেন থিটা বাই 360 দিতে হবে, কারণ এই পুরো বৃত্তটা 360 ডিগ্রি, পুরো বৃত্তটাই 360 ডিগ্রি। তাহলে যদি একটা নির্দিষ্ট অংশের আমার দৈর্ঘ্য জানতে প্রয়োজন হয়, তাহলে তো থিটা বাই 360 ডিগ্রি দিতেই হবে, কারণ এই অংশটার পরিমাণ তাইলে বেরিয়ে আসলো। এইবার তারপরে এই পরিধির সূত্র কি ছিল, এই পরিধির সূত্র পরিধি 2 পাই আর, পরিধি 2 পাই আর, তাহলে এই 2 পাই আর কে যদি s বাই 2 পাই আর দিয়ে ভাগ করা হয়, তাইলে s মানে হচ্ছে চাপের দৈর্ঘ্য, ঠিক আছে, তাহলে এইখানে যদি গুণ করা হয় আর গুণ করা হয়, তাহলে কাটাকাটি হয়ে এই 180 থাকে, এই যে যেমন
2 পাই আর থিটা 180 এই যে 2 আর 360 কাটাকাটি হয় 180 হয়। এই কারণে পাই আর থেকে যায়, এই পাই আর থেকে যায়, এই পাই আর থেকে যায়, থিটা থেকে যায়, আর এখানে এই 2 আর 360 কাটাকাটি হয়ে 180 হয়। এই জন্য পাই আর থিটা বাই 180 ডিগ্রি। যদি কেউ না বুঝতে পারো আমি আরো ভালো করে বুঝিয়ে দেবো কমেন্টে বললে। তো তারপরে বৃত্তাংশের ক্ষেত্রফল কত বা বৃত্ত কলার ক্ষেত্রফল কত, এই যে একইভাবে যে চাপের দৈর্ঘ্য নির্ণয় করা হলো, ভালো হলো শেষ। এবার এইটুকুর যে মাঝখানে যে ক্ষেত্রফল, এই যে জায়গা, এই মাঝখানে নির্দিষ্ট একটা জায়গার পরিমাণ বের করাই হলো বৃত্তাংশের বা বৃত্ত কলার ক্ষেত্রফল। এটা বৃত্তের একটা অংশ, তাই বৃত্তাংশ বলে আর বৃত্ত কলার ক্ষেত্রফল বলে। তাই এই নির্দিষ্ট এই জায়গাটার পরিমাণ বের করাই হলো বৃত্ত কলা বা বৃত্তাংশের ক্ষেত্রফল। তাহলে কেন? আবার সেই একই নিয়ম অনুযায়ী থিটা বাই 360 ডিগ্রি। কারণ কি, এইটুকুর দৈর্ঘ্য, এইটুকুর যে কোণের পরিমাণ, এইটুকু তো 360 ডিগ্রি পুরোটা যদি 360 ডিগ্রি হয়, তাহলে এই নির্দিষ্ট একটা জায়গার যে থিটা, মানে আমি ধরে নিলাম থিটা, তো এখন এই থিটা ডিগ্রির পরিমাণ 360 দিয়ে তো ভাগ করা লাগবে। এই কারণে তাহলে ভাগ করার পরে ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কয়ার হয়ে গেল বৃত্তাংশের ক্ষেত্রফল বা বৃত্তকলার ক্ষেত্রফল। তো এইবার যারা বুঝতে পারবে না ভিডিওটা একটু টেনে মানে 2 বা 3 বার দেখবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এবার বৃত্তস্থ কোণ মানে যা যা তোমাদের লাগে তাই আমি একটু দেখানোর চেষ্টা করছি, আর বাদ বাকিগুলো তো সবই তোমরাই জানো। তাই এবার কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণটা কি, ওই যে অনেক জ্যামিতিতে একটা উপপাদ্য আছে এই, তাহলে এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ কি, কেন্দ্রে যে কোণ উৎপন্ন হবে সেটা কেন্দ্রস্থ কোণ। এই যে কেন্দ্রে যে কোনো দিকে হতে পারে, এটা যে কোনো দিকেই হতে পারে, তাহলে কেন্দ্রে যে কোণ উৎপন্ন হবে সেইটাই কেন্দ্রস্থ কোণ। আবার এই কেন্দ্রগামী এইখান থেকে দুইটা রেখা পরিধির উপর বা চাপের উপর যে কোণ নির্ণয় করা হবে ওইটা আছে বৃত্তস্থ কোণ। চাপের উপর যে কোণ নির্ণয় হবে ওটা বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ অন্যদিকেও হতে পারে বললাম, কেউ এই যে এরকম হতে পারে, এই যে কেন্দ্রের উপর কোণ উৎপন্ন হলে এটা আছে কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। এই কেন্দ্রে উৎপন্ন হলে কেন্দ্রস্থ কোণ, বৃত্তে উৎপন্ন হলে বৃত্তস্থ কোণ। এবার বৃত্তের স্পর্শক আছে, সে বৃত্তের স্পর্শক কি, স্পর্শক হলে যে স্পর্শ, বৃত্তে স্পর্শ করে একটা রেখা চলছে, এটা হলো বৃত্তের স্পর্শক। দেখো অনেক সময় সম্পদ্য উপপাদ্যে বলবে যে বৃত্তের একটি স্পর্শক আঁকো, ওই উপপাদ্যে বলে, এই সম্পদ্যে বলে। হ্যাঁ, তাহলে যাই হোক আজকে এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি সবাই বুঝতে পেরেছ, বৃত্ত নিয়ে যার যত সমস্যা আছে সে বুঝতে পেরেছ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।